তার খুনের সেই প্রমাণ সমস্ত লোপাট করা হয়েছে। এই খুনের যে প্রমাণ সেই লোপাট করার জন্য কারা যুক্ত? হসপিটালের সুপার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, থানার আইসি থেকে শুরু করে, পুলিশের বড় কর্তা থেকে শুরু করে, বাংলার সর্বোচ্চ মুখ্যমন্ত্রী, তার দপ্তর এবং সরাসরিভাবে তারই একটা ইনভলভমেন্ট এখানে যুক্ত বলে বাংলার মানুষ মনে করেছে। এই বামপন্থী আর অতি বামপন্থী এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এরা নিজের বাপ মাকে মানে না, নিজের ধর্মকে মানে না, নিজের সমাজকে মানে না, নিজের সংস্কৃতিকে মানে না। এই সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসে আছে যে লোকটা, সে বসে বসে বলছে বাংলায় জঙ্গি নেই, আর বাইরের রাজ্যে আসাম, ত্রিপুরা থেকে, কেরালা থেকে, গুজরাট থেকে পুলিশ এসে তারা ধরে নিয়ে যাচ্ছে, তারা রিপোর্ট দিচ্ছে এখানে জঙ্গি বসে রয়েছে। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একটা মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একটা মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি ঘর দৌড়, জমি জায়গা, কোটি কোটি টাকা চাঁদাবাজি আর চুরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা সিদ্ধহস্ত। এরা 500 টাকা 200 টাকায় বাংলা মাকে, ভারত মাকে বেচে দিয়েছে। মাধ্যমিকের চাকরি, উচ্চ মাধ্যমিক চাকরি, টেটের চাকরি, সিএসসি বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, প্রাইমারি বলুন, সব জায়গায়, এসএসসি বলুন, সব জায়গায় দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসন চালাতে পারেননি। চলতি বছরে আগস্ট মাসে অভয়ার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটি ছাত্রী আবাসনের নাম তিনি অভয়ার নামে রাখবেন, এবং গতকাল আমরা দেখলাম যে ডাক্তারদের তরফ থেকেও একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেছেন যে ডোরিনা ক্রসিং যেটা রয়েছে সেই কলকাতা, সেই ক্রসিংয়ের নাম পরিবর্তন করে যাতে অভয়া ক্রসিং হিসেবে রাখা হয়। এই যে বেশ কিছু আবাসন থেকে শুরু করে ক্রসিং বা রাস্তার যে নাম পরিবর্তন, সেই নাম পরিবর্তন করে কি অভয়ের বিচারের জন্য সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? দেখুন, একটা অভয়ের যে আন্দোলন শুরু হয়েছিল সারা বাংলায় প্রতিটা মানুষেরকে নাড়া দিয়ে গেছিল, এবং বাংলার যারা প্রতিবাদী সুশীল সমাজ, যারা ভেকধারী নয়, যারা একেবারে চটিচাটা নয়, পরিষ্কার কথা, তারা বাদে সমস্ত বাংলার নাগরিকরা রাস্তায় নেমেছিল অভয়ার বিচার চাই। এবং অভয়া আমাদের ঘরের একটা মেয়ে, যে কিনা আরজিকর মেডিকেলের মতন একটা জায়গায়, হসপিটাল প্রেমিসের মধ্যে, একটা সরকারি ঘোরাটেপের মধ্যে সে ডিউটির অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং তার খুনের সেই প্রমাণ সমস্ত লোপাট করা হয়েছে। এই খুনের যে প্রমাণ সেই লোপাট করার জন্য কারা যুক্ত? হসপিটালের সুপার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, থানার আইসি থেকে শুরু করে, পুলিশের বড় কর্তা থেকে শুরু করে, বাংলার সর্বোচ্চ মুখ্যমন্ত্রী, তার দপ্তর এবং সরাসরিভাবে তারই একটা ইনভলভমেন্ট এখানে যুক্ত বলে বাংলার মানুষ মনে করেছেন। তাই তারা প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন, এবং এই প্রতিবাদের বিচার চাই, অভয়ের বিচার চাই, দৃষ্টান্তমূলক সাজা চাই যারা এরকম ঘটেছে তাদের ক্ষেত্রে। কিন্তু এখন কি ব্যাপার, এই বামপন্থী আর অতি বামপন্থী এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এরা নিজের বাপ মাকে মানে না, নিজের ধর্মকে মানে না, নিজের সমাজকে মানে না, নিজের সংস্কৃতিকে মানে না। এরা রাস্তার পরে দাঁড়িয়ে গোমাংস খায়, অথচ রাস্তার পরে দাঁড়িয়ে এদের বামপন্থীদের যে মুসলিম নেতা আছে, সে দাঁড়িয়ে কোনো সময় বরাহ মাংস খেতে পারবে না, খায় না। অর্থাৎ এরা নিজেদের সংস্কৃতি সভ্যতাকে ভুলিয়ে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে চিরদিন ছিল। এবার অভয়ের রাজনৈতিক কর্তৃত্বরা তারা নিরার্জনের চেষ্টা করেছিলেন, কারণ অন্যান্য যারা ছিলেন, এই ভারতীয় জনতা পার্টি বলেন বা অন্যান্য রাজনীতি করে, তারা কিন্তু এটাকে নিয়ে রাজনীতি চায়নি, তারা এটাকে নিয়েছিল বিচার। আর যারা এরাকে রাজনীতি চেয়েছিল সেই বামপন্থী এবং অতি বামপন্থী যারা টুকরো টুকরো গ্যাংয়ের সাথে সারা ভারতবর্ষে জড়িত, এই টুকরো টুকরো গ্যাং এই ঘটনাটাকে একটা শুধুমাত্র একটা ক্রসিংয়ের নাম, একটা ডোরিনা ক্রসিং, একটা রাস্তার নাম, অভয়ের নাম দেওয়ার জন্য রাজনীতির আন্দোলনটাকে এমন একটা জায়গায় কুক্ষিগত করেছে। সেই বিচারের দাবি পাওয়ার থেকে একটা রাস্তার নামকে আজকে মুখ্য আন্দোলন হিসেবে তারা তুলে ধরার চেষ্টা করছে। এটা যথেষ্ট পরিমাণে লজ্জাজনক, দুঃখজনক, বেদনাজনক। এভাবে বিলম্বিত বিচার আমরাও চাইনি, বাংলার যারা সুশীল সমাজ, যারা জাতীয়তাবাদী আন্দোলন করে তারাও চাইনি, আমরাও এখনও চাই দ্রুত বিচার হোক। কারণ খুব দেরি করার ফলে মানুষের কাছে প্রশাসন এবং যারা বিচার করছেন, যারা তদন্ত করছেন, তাদের নিয়েও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে, যেটা তাদের কার্যবলী, তাদের যে কাজের যে গরিমা, সেটাকে সন্দেহের জায়গায় নিয়ে আসে। এটা কোনোভাবেই কাম্য নয়।
দাদা, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ময়দান রয়েছে সেই রাজনীতির ময়দানে বামদের ঝুলি হলো শূন্য, কিন্তু সেই বাম নেতৃত্বদের কোথাও গিয়ে মানে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলাকালীন তাদেরকে স্বাগত জানানো হয়েছে, কিন্তু বিজেপি কিংবা তৃণমূলে যদি কোনো নেতৃত্ব তাদের সেই অবস্থান মঞ্চতে কিংবা তাদের মিছিলে যায়, তো সেখানে তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে কেন? দেখুন, আজকে বামপন্থী নেতা দেখুন 1848 সালে কার্ল মার্কসের হাত ধরে কমিউনিস্ট ম্যানিফেস্টো আমার এখানে আছে পিছনে। কমিউনিস্ট ম্যানিফেস্টো যদি আপনি দেখেন, মার্ক্সবাদের যে জন্ম, মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলসের হাত ধরে কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে জন্ম, তারপরে বামপন্থী আজকে এখানে এসে দাঁড়িয়েছে। মার্ক্স নিজেই তার জীবনের শেষ পর্যায়ে বলে গেছিলেন যে আমার এই তথ্য কথাগুলো তাত্ত্বিক হিসাবে সঠিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যথেষ্ট কর্তব্য, তো বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ তিনি নিজে তো বেঁচে থাকতে তাকে করে গেছিলেন। এবং সেই বামপন্থা সেই তত্ত্ব নিয়ে যারা আজকে ব্যবহার করছে তারা শূন্য থেকে মহাশূন্যে, পশ্চিমবঙ্গে শূন্য, যত নির্বাচন হবে মহাশূন্যের দিকে যাবে, আগামী 100 বছরও বাংলায় কিছু করতে পারবে না। তাহলে তারা কি করবে, বেঁচে থাকবে? তাদের তো কোনো কিছু নিয়ে থাকতে হবে। তাহলে আজকে অভয়াকে নিয়ে যদি রাজনীতি করা যায়, অভয়াকে নিয়ে যদি কেন্দ্রীয় সরকারকে গালাগালি দেওয়া যায়, অভয়াকে নিয়ে যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে গালাগালি দেওয়া যায়, অভয়াকে নিয়ে কেন্দ্রীয় বিচার বিভাগকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রশ্নে যদি প্রশ্ন তোলা যায়, গালাগালি দেওয়া যায়, তাহলে তারা ওই যে বুদ্ধিজীবী সমাজ যারা রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খায়, সেই বুদ্ধিজীবী সমাজ বাংলায় টিকে থাকতে পারবে। কারণ এরা নিজের ধর্মকে মানে না, নিজের সংস্কৃতিকে মানে না, নিজের বাপ মাকে মানে না, নিজের পরিবারকে মানে না। মরে গেলে তারা ভাবে যে তাদের আত্মার তুষ্টি করার জন্য যেটা সনাতনী ব্যবস্থায় আছে, যেটা ভারতীয় ব্যবস্থায়, সেটাকে তারা ঘৃণা করে। আর গোপনে গোপনে লুকিয়ে সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে যায়, বাড়িতে পুজো হলে রাতের ব্যাপারে পুজো করার জন্য শোয়ার আগে ঠাকুরের নামটা করে নেয়। এদের এই ভণ্ডামি বাংলার মানুষ ধরে পেরেছে। তাই লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে যে প্রতিবাদ করেছিল, আজকে সেই সংখ্যাটা 200-250 এসে থেমে যাচ্ছে। সেই জন্য তাদের এই ভণ্ডামি মানুষ ধরতে পেরেছে। কিন্তু বাংলার মানুষ এটার বিচার চায়, আমরাও একদম অভয়ের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক সাজা চাই, কঠোর থেকে কঠোরতর সাজা, বিরল থেকে বিরলতম সাজা চাই। এই সাজা না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু বসে থাকার সময় নেই। আমরা নিশ্চয়ইভাবে প্রতিবাদের রাস্তায় আছি, সর্বপ্রথম করব। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে একাধিক মানে সংখ্যা যদি আমরা গুনতে শুরু করি, প্রতিদিন 2-3টে কিংবা তার থেকেও বেশি সংখ্যার বেশি জঙ্গিদেরকে ধরা হচ্ছে। কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, তিনি বলছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই। তাহলে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদেরকে ধরা হচ্ছে, তারা কি? একদম মানে কতটা মানে দুঃখের বিষয়, কতটা লজ্জা ঘৃণার ভয় বাঙালি হিসেবে আজকে যে চেয়ারে বসেছিলেন দেশবন্ধু, যে দেশনায়ক চিত্তরঞ্জন দাস, যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নাম শুনলে শরীরের লোম কোপে সাজা দিয়ে দেয় ক্যামেরা পার্সনকে দেখাতে বলে, এগুলো সাজানো গল্প না, এগুলো মনের থেকে আসে না, এগুলো ফিলিংস হয় শরীরের মধ্যে। সেই সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসে আছে যে লোকটা, সে বসে বসে বলছে বাংলায় জঙ্গি নেই। আর বাইরের রাজ্যে আসাম, ত্রিপুরা থেকে, কেরালা থেকে, গুজরাট থেকে পুলিশ এসে তারা ধরে নিয়ে যাচ্ছে, তারা রিপোর্ট দিচ্ছে এখানে জঙ্গি বসে রয়েছে, একের পর এক জঙ্গি ধরা পড়ছে, দেশ ছাড়ছে, তারপরে বলছেন কোনো জঙ্গি নেই। তার মানে কি প্রশ্ন, তিনি নিজে জঙ্গি, তাই জঙ্গিদেরকে আড়াল করার জন্য চেষ্টা করছেন? এরকম একটা ভাবনা বাংলায় আজকে দেখছিলাম, বিভিন্ন মিডিয়া প্রশ্ন হচ্ছে, তাহলে কি জঙ্গি তিনি নিজে? যিনি মিনি পাকিস্তানের জনক, যিনি বলেছিলেন এই কলকাতা মিনি পাকিস্তান, যিনি বলেছিলেন দাওয়াতে ইসলাম, ভুলে যাচ্ছেন আপনি। ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা নাকি অপরাধী, তারা দুর্ভাগা। আমরা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করে দুর্ভাগা। আমাদেরকে একটা সম্প্রদায়ের মেয়র হিসাবে তিনি চেয়ারে বসে 70% লোককে বলছেন দুর্ভাগা। তারপরেও মমতা ব্যানার্জি তাকে মেয়র হিসেবে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন, কী কারণে রেখে দিয়েছেন, কী ইন্টারেস্টে রেখে দিয়েছেন? শুধুমাত্র সংখ্যালঘু তোষণ। এই সংখ্যালঘু তোষণ করেই ভোটের বৈতরণী একের পর এক মমতা ব্যানার্জি পার হচ্ছেন। আর সংখ্যাগুরুরা ওই যে ভাতার রাজনীতি, সেখানে গিয়ে থমকে যাচ্ছেন, কিন্তু চোখ খুলে যাচ্ছে দিনের পর দিন। আজকে 23 তারিখ কেন্দ্রীয় সরকার আউটপুট দিয়েছে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তর থেকে রিপোর্ট পাঠিয়েছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকারকে, যে বিরোধী দলের নেতা মাননীয় নন্দীগ্রামের বিধায়ক, বাংলার সনাতনীদের মুখ, সনাতনীদের রক্ষক শুভেন্দু অধিকারীকে 23শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের মধ্যে খুন করা হতে পারে, আক্রমণ হতে, মানবভ্রমা এসে গেছে। আপনি আমার এখানে কথা বলছেন, জানি না একটু পরে ট্রেনে যাবেন, একটু পরে বাসে যাবেন, আপনি বাড়িতে ফিরবেন কি না,
আমি বাজারটা নিয়ে বাড়িতে আসতে পারবো কি না, কালকে আমি কলেজে যেতে পারবো কিনা প্রশ্ন রয়ে গেছে। কারণ মানব বোমা বাংলায় এসে গেছেন এবং স্লিপার সেল। দেখুন, একটা দেশের রাজনীতি কী হয়, কোনো দেশের পার্শ্ববর্তী রাজ্যে যদি সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায়, সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পায়, তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সম্প্রদায় থাকবে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, পেতে বাধ্য। এটাই সোশ্যাল সায়েন্স, এটাই ব্যাপার, এটাকে আপনি লুকাতে পারবেন না। ফলে বাংলাদেশে 5ই আগস্টের পর যে ঘটনা পরিবর্তন হলো, হাজার হাজার জঙ্গিরা জেল থেকে ছাড়া পেল, হাজার হাজার মৌলানা মাদ্রাসা যারা কিনা কওমি মাদ্রাসা চালাতো, যারা কিনা আলবদল, আলসাব, হিজবুল মুজাহিদিন, হিজলিকে তাহিকে তালিবান যাদের শাখা হিসেবে যারা একের পর এক সেই 71 সালের থেকে শুরু করে যারা আজ করেছে, 71 সালে বাংলাদেশে যখন 93,000 সৈন্য যখন আত্মসমর্পণ করেছিল, পাকিস্তানি সৈন্যরা যখন চলে গেছিল, সেই সময় বাংলাদেশে 5 লক্ষ বিহারি মুসলমান ছিল, যাদেরকে বিহারি মুসলমান বলা হতো। অর্থাৎ যারা পাকিস্তানি মুসলমান তারা পাকিস্তানের যে বিহারি মুসলমান বলা হতো। সেই 5 লক্ষ মুসলমান 71 সাল থেকে আজকে তাদের সংখ্যাটা বাড়তে তারা 1 কোটি হয়ে গেছে। সেই বিহারি মুসলমানরাই আজকে বাঙালির যারা মুসলিম বাংলার পশ্চিম ভারতবর্ষের মধ্যে ছুটছে, সেই বিহারি মুসলমানরা জঙ্গি হিসাবে, এবং তাদের একটা অংশ বাংলাদেশে আজকে সনাতনীদের উপরে একের পরে আক্রমণ হচ্ছে। বাড়ি ঘর দৌড়, শুধুমাত্র একটা হিন্দু হওয়ার অপরাধে একটা মহিলাকে রাস্তায় ফেলে মেরে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একটা মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একটা মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে। বাড়ি ঘর দৌড়, জমি জায়গা, কোটি কোটি টাকা চাঁদাবাজি। আপনি থাকতে পারবেন না, বলছে কালকে 3 লাখ টাকা দিয়ে যাবি, নাহলে তোর ছেলেকে তুলে নিয়ে যাব। প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি একটা আপনি বড় মিডিয়ায় আমি দাঁড়িয়ে বলেছি। এগুলো হচ্ছে কি এমন ঘটনা ঘটছে প্রতি মুহূর্তে। ফলে তারা যারা করেছেন তারা সেই স্লিপার সেলে সে বাংলায় রয়েছে। জঙ্গিবাদ, টেররিস্টের যে কথাটা আপনি বলছিলেন, জঙ্গিবাদের সংজ্ঞাটা কী, টেররিস্টটা কী, কোথার থেকে এলো? টেররিস্টের ধারণা, টেররিস্টের সংজ্ঞাতে বলে টেররিস্টের সন্ত্রাসবাদের মূল লক্ষ্য হচ্ছে যত বেশি পরিমাণে তুমি কম সময়ের মধ্যে বেশি পরিমাণে মানুষের জীবনকে হত্যালীলায় নিয়ে যেতে, মানুষকে হত্যা করতে পারবে, ততই তোমার টেররিস্ট সাক্রিফাইস। 9/11 আমেরিকায় ঘটনার পরে একদিনে অত লোক মারা গেছিল সন্ত্রাসবাদীর হামলায়, নিশ্চয়ই আপনি জানেন। সেই প্লেন নিয়ে যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, সন্ত্রাসবাদীরা বলে কি এরকম, সেরকম সন্ত্রাসবাদীর অনেকগুলো সেল থাকে। কোনোটা হচ্ছে অ্যাক্টিভ সেলে থাকে, কোনোটা স্লিপার সেলে থাকে, কোনোটা হচ্ছে কমিউনিকেশন সেল থাকে। এগুলো সন্ত্রাসবাদীর দুই ধরন। এই সন্ত্রাসবাদীর ধরন বিভিন্ন পর্যায়ে বৈশিষ্ট্য প্রকৃতির মধ্যে আছে, যেগুলো আমাদের সিলেবাসে পড়াতে হয়। অনার্স লেভেলে আছে, এমএ লেভেলে আছে। যারা পড়াশোনা করেন, আমি রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক হিসাবে আমার কাছে বই আছে, আপনি যে কোনো সময় এখনও দেখাতে পারেন, উঠতে বললে আপনি মোটে দেখাতে। সেখানে বলছে এই স্লিপার সেলগুলো পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে, প্রতিটা অঞ্চলে, মালদা মুর্শিদাবাদে তো অ্যাক্টিভে। এই স্লিপার সেল মালদা মুর্শিদাবাদে অ্যাক্টিভ। তারা বলছে 6 জন 8 জন করে ধরা পড়ছে, প্রতি মুহূর্তে ধরা পড়ছে। এবং এই জঙ্গিরা আসছে 10 বছর 15 বছর, তাদেরকে 10 বছরের মধ্যে এসেছে সরকারে কার? পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল বিভিন্ন সময় গিয়ে ব্যাখ্যায় গিয়ে বলছে পাসপোর্ট কার্ডের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ভোটার কার্ডের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, আধার কার্ডের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। তা কেন্দ্রীয় সরকারের আন্ডারে তাহলে আমরা কি দোষ করলাম? আরে ভাই, মানুষকে কি গোমূর্খ ভাবো? পাসপোর্টে একটা লোককে ভোটার লিস্টে নাম তুললে প্রথমে ভোটার লিস্টে নাম তোলার প্রথম কাগজটা কোথা থেকে নেয়? পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে। তাহলে মেম্বার এবং কাউন্সিলর কার? তৃণমূলের। মেম্বার করে দেওয়ার পরে সেটা প্রধানের কাছে যায়, প্রধান কার? তৃণমূলের। প্রধানের থেকে সার্টিফিকেটটা কার কাছে যায়? ব্লকে বিডিওর কাছে, যে নির্বাচনী আধিকারিক বিডিওর দায়িত্ব তার কাছে, সেটা কার? পশ্চিমবঙ্গ সরকারের। ব্লক থেকে কোথায় যায়? এসডিও অফিসে। এসডিও কার? পশ্চিমবঙ্গ সরকারের। তদন্ত করে কে? পশ্চিমবঙ্গ সরকার। তাহলে প্রতিটি পার্টে তদন্তর সাথে যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ প্রাথমিক কাজগুলো সব পশ্চিমবঙ্গ সরকার করে, এবং শুধু ড্রাফটিংয়ের কাজ, লিস্ট বের করার কাজ কেন্দ্রীয় সরকার করে। ভোটার লিস্টটা বের করে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের নামে, কিন্তু পুরো কাজটাই করে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা। আর চুরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা সিদ্ধহস্ত। এরা 500 টাকা 200 টাকায় বাংলা মাকে, ভারত মাকে বেচে দিয়েছে। বাংলা মাকে, ভারত মাকে বেচে দিয়েছে 500 টাকায়। কারণ আপনি যাবেন একদম প্রতিটা বিডিও অফিসে, প্রতিটা থানায় সিভিকরা কাজ করছেন ডিআইবি রিপোর্টের কাজ সিভিকরা করছেন, যাদের দ্বারা করার কথা না, যাদের কোনো দায়বদ্ধতা নেই, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, যাদের কোনো কাজের বিষয় নেই, তারা কিন্তু এইভাবে করে যাচ্ছেন। ফলে তাদের এই যে সিভিকের কাজ দিয়ে করেছে, ফলে তার গ্রহণযোগ্যতা, দায়বদ্ধতা না থাকার জন্য সে কিন্তু অটোমেটিকই
মাত্র 500 টাকায়, 1000 টাকায়, 2000 টাকায় বাংলা মা, ভারত মাকে বেচে দিয়ে জঙ্গিদেরকে পাসপোর্ট তৈরি করতে সাহায্য করে দিচ্ছেন। এবং জঙ্গিবাদ বাংলার প্রতিটি ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহরে, প্রতিটা টাউনে, কলকাতা শহরের মেটিয়াবুরুজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জঙ্গিবাদীরা স্লিপার সেল অ্যাক্টিভ মোডে কাজ করার জায়গায় এসে গেছে। আজকে শুভেন্দু অধিকারীকে বলছিলাম 23 থেকে 26 তারিখের মধ্যে হত্যা করার ডেট ছিল। আজকে যদি বাংলা বাড়ির ছেলেটা মারা যেত, যদি গোয়েন্দা আউটপুট না আসতো, যদি সজাগ না হতেন, তাহলে কী হতো আমরা বুঝতে পারছি না। আর যারাই এই আন্দোলনের প্রতিবাদ করবে তারাই আগের দিন টার্গেট হবে, আপনি পরের দিন টার্গেট, কারণ আপনার ভিউয়ার্স লক্ষ লক্ষ। আপনি সনাতনীদের পক্ষে কথা বলেন, আপনি হিন্দুত্বের কথা বলেন, আপনি তাদের পক্ষে কথা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে করেন। জঙ্গিবাদটা কাদের টার্গেট করছে? যারা সনাতনীদের কথা বলছে, যারা সনাতনীদের আস্থা অর্জন করছে, সেটা শুভেন্দু অধিকারী হোক আর প্রদীপ্ত মহারাজ হোক, সবাই সমান। যারা ওদের বিরোধিতা করবে তাদেরকে ওরা হত্যা করবে। দাদা, একটি দলের মানে কলকাতার মেয়র তিনি বলছেন সাংবাদিকদের যে উর্দু শিখতে, কিন্তু অথচ দেখা যাচ্ছে তিনি যে দলের মেয়র সেই দলের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে বাংলার মেয়ে হিসেবেই পরিচিত করা হয়, সেই স্লোগানেই বিধানসভা ভোটে জিতেছেন তারা। কি বলবেন এই বিষয়টিতে? দেখুন, বাংলার মেয়র, এটা তো স্বাভাবিক। দেখুন, মমতা ব্যানার্জির রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে অতি বড় শত্রুও বলবে না, কারণ তার বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি খুব ভালো ছিলেন। সিপিএমের 34 বছরের সরকারকে সরানোর জন্য যা আন্দোলন করার দরকার সেটা তিনি করেছেন। কিন্তু সরকার পরিচালনা, প্রশাসনিক নেত্রী হিসাবে তিনি বিরোধী দলের নেত্রী হিসাবে যদি 100 পান, কিন্তু প্রশাসন পরিচালনায় 100 তিনি 0। কারণ তার প্রশাসনিক আমলে এই পশ্চিমবাংলার দুর্নীতিতে সেয়ে গেছেন। কয়লা, বালি, পাথর, গরু, টাকা, সোনা, প্রতিটা জিনিসের দুর্নীতি। প্রাইমারি চাকরি, মাধ্যমিকের চাকরি, উচ্চ মাধ্যমিক চাকরি, টেটের চাকরি, সিএসসি বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, প্রাইমারি বলুন, সব জায়গায়, এসএসসি বলুন, সব জায়গায় দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসন চালাতে পারেননি, অর্থাৎ প্রশাসন হিসেবে তিনি 100 পেয়েছেন। সেই জন্য আজকে এই বাংলা মা বাংলা মেয়েকে চায়, বাংলা মেয়ে শুধুমাত্র দুর্নীতিকে 100 নম্বর হয়ে গেছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।